বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির মঙ্গল কামনা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী, নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান। দেশের সব বিভাগীয় শহরে কোরবানির বর্জ্য অপসারণ প্রায় শেষ। প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করছেন সাধারণ মানুষ। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুত থাকাও লবণের দাম বেড়ে যাওয়ার কারণ বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। এবং উত্তরের জনপদ গাইবান্ধার দরিদ্র পরিবারগুলোর মধ্যে নেই ঈদ আনন্দ। দফায় দফায় বন্যা আর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বিষাদের ছোঁয়া। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 8:05 রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে এতে অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। তারকুজ্জামান শিমুলের রিপোর্ট। বৃষ্টি স্নাত ঈদের সকাল। ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ক্রমেই রূপ নেয় অবিরাম বর্ষণে। তারপরও ঈদের প্রধান জামাতে অংশ নিতে উৎসাহের কমতি ছিল না মুসল্লিদের। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঈদগাহে হাজির হতে থাকেন দলে দলে। ঘণ্টাব্যাপী কিরাত ও বয়ান শেষে সকাল ঠিক 8টায় নামাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সামান্য পিছিয়ে জামাত দাঁড়ায় 8:05। গতবারের মতো এবারও নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিচারপতিগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা। নামাজের পর খুতবা শেষে দেশ জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া করছি যে সবাই যেন আজকে দিনের মতো আনন্দ উপভোগ সবসময় করতে পারে, এই দিনটার মতন দেশে যেন শান্তি বিরাজ করে এবং আমরা মুসলমান যদি সবাই যেন মিলামিশে চলতে পারি, হিন্দু মুসলমান সবাই মিলে চলতে পারি। সবার সাথে নামাজ পড়েছি, ভালো লাগছে। এখানে ঈদের নামাজ পড়ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। এরপর ভেদাভেদ ভুলে কোলাকুলি আর ঈদ কুশল বিনিময়ে মাতেন মুসল্লিরা। প্রতি বছর ঈদের এই প্রধান জামাতে যে বিশাল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার তা সম্ভব হয়নি। তারপরও এই নামাজে যারা অংশগ্রহণ করতে পেরেছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছেন। বৃষ্টিতে ভিজে আসলে একটু কষ্ট হলো, তারপর আমি ভালো লাগতেছে। একটু কষ্ট হয়েছে, বাট এটা হচ্ছে যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়। অনেক আশা প্রত্যাশা ছিল যে জাতীয় ঈদগাহে নামাজ পড়বো, যেখানে মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়ছে, তার সাথে নামাজ পড়ে নিজে খুশি। আজকে সিকিউরিটিরা আমাদের অনেক সন্তুষ্ট। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের প্রতিটি বিভাগীয় শহরে যথাযথ মর্যাদা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি ঈদগাহই ছিল মানুষের উপচে পড়া ভিড়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল 8:45 নগরীর জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। কঠোর নিরাপত্তায় দেহতল্লাশির পর সবাইকে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে অন্তত 50,000 মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মানুষের জন্য ঈদ যাতে আনন্দ বয়ে আনে, তার জন্য আমাদের যার যার যেখানে দায়িত্বে আমরা আছি সেই দায়িত্ব পালন করা উচিত। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে সেটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং কামিয়াব করেন। দেশব্যাপী জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন রংপুরের সাধারণ মানুষ। সকালে কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে এই জামাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতির প্রতিটি মানুষের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আনন্দের হোক,
সুখের হোক এটা দোয়া করে চালা গেছে। ফেনীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য অনুযায়ী ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সকাল 8টায় শুরু হয় জামাতে 15,000-এর বেশি মুসল্লি অংশ নেন। সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত সময়ের আগে ঈদ জামাতগুলো শেষ হয়ে যায়। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন সবাই। পশুত্বকে আমরা যাতে নিবারণ করতে পারি, দূর করতে পারি, সেজন্য আমরা কুরবানির মাধ্যমে একটা অনুশীলন করতেছি। আমার বাচ্চার লাগি, আমার দেশের লাগে প্রার্থনা করছি যে আমরা সুখে শান্তিতে থাকতাম পারি এই দেশ। বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাতের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে এবছর নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহেও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার জামাত হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অভিভাবক সহ দেশের সব মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, বিচারক, কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদুল আজহার সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের দুয়ার। তাই দিনমজুর, শ্রমজীবী, পেশাজীবী থেকে শুরু করে কূটনীতিক, বিচারপতি নির্বিশেষে সবাই গণভবনে হাজির হন প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানাতে। বেলা 10টা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময় পর্ব। সারিবদ্ধ হয়ে একে একে সবাই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা ইসলাম ধর্ম সমর্থন করে না। যারা নিরীহ মানুষকে মারে তারা কখনো কোনো ধর্মে বিশ্বাস করতে পারে না, আর ইসলাম ধর্মে তো নাই। নিরীহ মানুষ হত্যা করা এটা তো মানবতা বিরোধী কাজ, আর এই নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেঁচে যেতে পারে না। সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, যার যার কর্মস্থলে প্রত্যেকেই যেন এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানায়। সম্প্রতি গাজীপুরে ট্যাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানায় দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে শিল্প মালিকদের। যারাই যখন যে কোনো কারখানা তৈরি করবেন, শিল্প কলকারখানা করবেন, ফ্যাক্টরি করবেন, অবশ্যই সেখানে দাহ্য পদার্থ থাকলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়গুলি ইতিমধ্যে আমি শিল্পমন্ত্রীকে বলছি, সারা বাংলাদেশে এই ধরনের যেখানে যেখানে আছে সেগুলি লক্ষ্য করতে এবং যথাযথভাবে ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায়। এ সময় আসন্ন জাতিসংঘ সফর নিয়ে দেশবাসীর কাছে দোয়া চান শেখ হাসিনা। দোয়া চাই, কারণ জাতিসংঘ সম্মেলন শুরু হতে যাচ্ছে। আমি আগামীকালই বিদেশে যাচ্ছি। পরে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। সবার সুস্বাস্থ্য কামনা করে রাষ্ট্রপতি দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন। সকল মুসলিম ভাই বোনদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কুরবানি আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে গড়ে ওঠে পরস্পরের প্রতি সহমর্মিতা। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই ধর্মের অবজ্ঞা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। ঈদুল আজহার নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নির্ধারিত স্থানেই পশু কোরবানি করেছেন তারা। সকালে বিভিন্ন জেলায় ঈদের নামাজ আদায় শেষে কোরবানির জন্য কেনা পশুগুলোকে প্রস্তুত করা হয় জবাইয়ের জন্য। পরে তারা নিয়ম অনুযায়ী গরিব দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন।
নির্ধারিত স্থানের পাশাপাশি অনেকে বাসার আশেপাশেও কোরবানি দেন। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু করে আগামী 3 দিন মুসলমানরা পশু কোরবানি করবেন। কোরবানি শেষে চলছে চামড়া বেচা কেনা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের চৌমুহনী এলাকায় আছেন কমল দে এবং খুলনার শেখপাড়ায় আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব কমলদের কাছে। কমল। ধন্যবাদ রিচার্ড। বন্দরনগরে চট্টগ্রামের সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির মুখে পড়েছে চামড়া শিল্প। বিশেষ করে আজকে যে পরিমাণ কোরবানির চামড়া সংগৃহীত হয়েছে, এখন পর্যন্ত বলা যায় 100% চামড়াও কিন্তু বিক্রি হয়নি, অর্থাৎ অবিকৃত অবস্থায় পড়েছে হাজার হাজার পিস চামড়া। আপনারা জানেন যে ঢাকা ট্যানারি মালিকরা দর নির্ধারণ করে দিয়েছিল, সেই দরের দাম করা হচ্ছে প্রতি বর্গফুট 40 টাকা, অর্থাৎ লবণ মাখানো অবস্থায়। এক্ষেত্রে যারা মৌসুমী অথবা যারা পাড়ামহল্লা থেকে চামড়া কিনেছে, তারা প্রতিটি চামড়া কিনেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত, যার দাম অর্থাৎ প্রতি বর্গফুট চামড়ার দাম পড়তেছে সেই অনুযায়ী প্রায় 80 টাকার উপরে। কিন্তু এখন যারা এরপর তারা চামড়াগুলিকে নিয়ে আসে খুচরা বাজারগুলিতে, সে খুচরা বাজারে রয়েছে নগরীতে 54টি, সব বাজারে কিন্তু এক অবস্থা। আমরা যে চৌমুহনী যে বাজারটা রয়েছে সেটা চট্টগ্রামের সবচেয়ে বড় খুচরা চামড়ার বাজার। কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু সে দুপুরের পর থেকেই এরকম হাজার হাজার পিস চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ যারা চামড়া কিনবে আড়তদার কিংবা কাঁচা চামড়া ব্যবসায়ী, তারা কিন্তু এই চামড়া কিনতে আসছে না। এখন পর্যন্ত মাত্র আমরা 2জন ব্যবসায়ী পেয়েছি, তারা চামড়া কিনতে এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে এখন যেহেতু লবণের দাম বেশি, লেবার খরচ রয়েছে, সেখানে তারা যে বেশি দামে চামড়া কিনতে পারছে, অর্থাৎ তারা যে ট্যানারি মালিকরা যে দর নির্ধারণ করে দিয়েছে 40 টাকা বর্গফুট, সেই অনুযায়ী চামড়া কিনবেন। কিন্তু যেহেতু মৌসুমী ব্যবসায়ীরা চড়া দামে চামড়া কিনেছেন, এখন তারা বিক্রি করতে পারছেন না, এর দায়িত্ব আড়তদাররা নিবে না বলে দাবি করছে। তারা বলছে তারা যেহেতু তাদেরকে 40 টাকা ধরে চামড়া বিক্রি করতে হবে, সেই অনুযায়ী তারা এখন যে তারা বেশি দামে চামড়া কিনে, তাহলে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। তাই এই যে মৌসুমী যারা ব্যবসায়ী, তারা চড়া দামে চামড়া কিনেছে এবং তাদের কাছে মধ্যসূত্রভোগীরা যে একটা ভাগ নেওয়ার চেষ্টা করছে, তাদের এই তো আড়তদার বা কাঁচা ব্যবসা আমরা ব্যবসায়ী নেবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি নগরীতে কিন্তু এরকম হাজার হাজার পিস চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া ব্যবসা সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি খুলনা, সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ কমল। গতকাল হাট কোরবানির পশুর হাটের যে শেষ দিনে আমরা প্রান্তিক চাষিদের যে চোখে মুখে হতাশা এবং কান্না দেখেছিলাম, আজকে কিন্তু ঈদের দিনে এই কোরবানির পশুর কোরবানি করার পরে চামড়া ব্যবসায়ীদের কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে চামড়া ব্যবসায়ী, তাদের চোখে মুখে আসলে হতাশা এবং কান্নার দেখতে পাচ্ছি চোখে। তো আমরা যেটি এখানে বলতে চাই যে শেখপাড়া যে চামড়াপট্টি, এখানে বিভিন্ন জায়গা থেকে চামড়া আসছে সকাল দুপুরের পর থেকে, এবং যে দাম সরকারি যে দাম 40 টাকা ঢাকার বাইরে বেঁধে দেওয়া হয়েছিল, সেই দামের থেকেও কমে কিন্তু এখন চামড়া এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ ছোট সাইজের চামড়া, পশুর চামড়া 250 থেকে সর্বোচ্চ 1500 টাকা এখানে বিক্রি হচ্ছে। অথচ এই চামড়ার দাম কিন্তু গত কয়েক বছর আগেও 2500 থেকে 3000 টাকায় এখানকার যারা কাঁচা চামড়া ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু দামটা পেয়েছেন। মাদ্রাসা এবং যারা মাদ্রাসা থেকে যে চামড়াগুলো আসছে, এছাড়া মৌসুমী ব্যবসায়ীরাও যে এখানকার ব্যবসায়ী এখানকার চামড়া এখানে সরবরাহ করছে, তো সবাই কিন্তু বলছেন যে যে চামড়ার যে বর্তমান যে মূল্য, এই মূল্যতে তারা আসলে তাদের যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে সেটা তারা তুলে আনতে পারবে না। পাশাপাশি অভিযোগ আরো একটা আছে, সেটা হচ্ছে যে অভিযোগটা সবচেয়ে বড় ধরনের অভিযোগ, যে চামড়া পাচার হওয়া অভিযোগটা। এটা এখান থেকে সীমান্ত পার হয়ে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে চামড়াটি পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আশঙ্কার মধ্যে রয়েছে। তো এই ছিল রিচার্ড, খুলনার শেখপাড়ার চামড়াপট্টি এলাকা থেকে চামড়া বেচা কেনার সর্বশেষ খবর। দর্শক, কোরবানি শেষে চলছে চামড়া বেচা কেনা, এবং সে খবরাখবর জানানোর জন্য চট্টগ্রামের চৌমুহনী এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে, এবং খুলনার সেনপাড়া এলাকা থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। বাংলার সময় আরো থাকছে। ঈদের আনন্দ নিয়ে গাজীপুরে ফয়েল কারখানায় লাগা আগুনের স্বজনহারাদের এখনো খুঁজে ফিরছেন দেহাবশেষ, চলছে উদ্ধার কাজও। দূষণমুক্ত রাখতে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে দেশের 11টি সিটি কর্পোরেশন নগরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করছেন সাধারণ মানুষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কোরবানির পরপরই চট্টগ্রামের 41টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে প্রায় 2000 কর্মী। সিটি কর্পোরেশনের নির্ধারিত 370টি স্থানের বাইরেও বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়। ওয়াগন, পেলোডার, ড্রাম ট্রাক ও পানির ভাউচার সহ 180টি গাড়ি দিয়ে বর্জ্য অপসারণ করা হয়। আমাদের শহরকে রাখবো দূষণমুক্ত, এই স্লোগানের মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ব্যক্তি উদ্যোগেই বর্জ্য পরিষ্কার করেছেন নগরবাসী। নগরীর 27টি ওয়ার্ডে স্থান নির্ধারিত থাকলেও অধিকাংশ কোরবানি দেয়া হয় মানুষের বাসাবাড়ির সামনেই। তবে নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেন তারা। বাসায় কুরবানি দিয়েছি, যা রক্ত ছিল সব আমরা সাফ করে ফেলছি। যেহেতু সিটিটা আমাদের নিজেদের সিটি কর্পোরেশন, কাজে এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এদিকে বিকেলের মধ্যেই বরিশাল শহর ও আশপাশের প্রায় 100% বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নগরবাসীও এই কাজে অংশ নেন। শিরিন আক্তার, সময় সংবাদ। বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে পশুর বর্জ্য অপসারণের কাজ। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর উপশহরে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। পরিচ্ছন্নতার খবর জানতে প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। ধন্যবাদ সজল। এই কোরবানি ঈদের এখন কিন্তু একেবারে শেষ বেলা, সাজ নামছে রাজশাহী শহরে এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখি, স্বাভাবিকভাবে রাজশাহী শহরে প্রতিদিন 300 থেকে 350 টন বর্জ্য কিন্তু হয়ে থাকে, কিন্তু কোরবানি আসলে বা কোরবানি উপলক্ষে কিন্তু সেটি অনেক গুণে বেড়ে যায় এবং সেই বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন কিন্তু এর মধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড ছিল, সেই 30টি ওয়ার্ডে 300টি পশু জবাই কেন্দ্র ছিল এবং তারা কিন্তু সেই পশু জবাই কেন্দ্র সহ শহরের অন্যান্য জায়গা থেকে যে পশুর বর্জ্য এবং উচ্ছিষ্ট অংশ সেগুলো কিন্তু বিকেল 4টা থেকে সংগ্রহ শুরু করেছে এবং রাত্রি 2টার মধ্যেই তারা এই সমস্ত বর্জ্য অপসারণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে একটি কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে কিনা নগরবাসীরা জানাতে পারবে যে তাদের আশপাশে যদি কোনো বর্জ্য পড়ে থাকে, সেগুলো যদি নিয়ে না যাওয়া হয় তাহলে সেখানে একটি ফোন নম্বর দিয়ে দেওয়া আছে। সেই ফোন নম্বরে বললেই কিন্তু সেখান থেকে সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে যাবে এবং 4 জন কন্ট্রোল রুমে কিন্তু দায়িত্ব পালন করবেন এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু সেখানে গিয়ে এই ছোট ছোট ভ্যানগুলো থেকে সেই মহল্লা থেকে কিন্তু নিয়ে আসা হবে। এবং আপনাদের বলে রাখি যে প্রথমে মহল্লাগুলো থেকে আসলে আবর্জনাগুলো, পশুর যে উচ্ছিষ্ট অংশ সেগুলো সংগ্রহ করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট স্থানে সেগুলোকে কিন্তু আবারও জমা করা হচ্ছে এবং এগুলো রাতের দিকে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেগুলো কিন্তু আসলে নিয়ে যেয়ে সিটি কর্পোরেশনের যেই জায়গাটায় প্রতিনিয়ত ময়লা ফেলা হয়, যে ডাম্পিং পয়েন্ট, সেই ডাম্পিং পয়েন্টে ফেলা হবে। তো সিটি কর্পোরেশনের মেয়র সহ এই কমিটির যারা তত্ত্বাবধায়ক রয়েছেন তারা বলছেন যে দুটোর আগেই তারা শেষ করবেন। তো রাজশাহী শহরে বর্জ্য ব্যবস্থাপনার কোরবানি ঈদ উপলক্ষে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ রাকিব। আসলে রাজশাহীর মতো ময়মনসিংহেরও একই অবস্থা। ময়মনসিংহ পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কাজ করছেন। আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে পরিচ্ছন্নতার কাজ করছেন এবং তা তদারকি করছেন। পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়টি তদারকি করছেন। এবং আমি একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই বছর ময়মনসিংহের প্রথমবারের মতো কোরবানির স্থান নির্দিষ্ট করে দিয়েছিল পৌর কর্তৃপক্ষ, যেমন 160টি স্থানে পৌরসভায় কোরবানির স্থান নির্দিষ্ট করে দিয়েছিল। তো সেই নির্ধারিত স্থানে কোরবানি হয়েছে, যার কারণে এবার কোরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য আসলে অন্যান্য বারের চেয়ে অনেকটা নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। পাশাপাশি যে নির্ধারিত স্থান ছাড়াও অন্যান্য জায়গায় কোরবানি হয়েছে, সেই জায়গায় কিছু বর্জ্য আবর্জনা বিভিন্ন রাস্তার পাশে বা ড্রেনে পড়ে আছে, সেগুলো পরিষ্কারের কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ। তো আমি পৌরসভার যে পরিচ্ছন্নতার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এই বছর এই কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য 342 জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হয়েছে, যাদের মাধ্যমে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সেই 48 ঘন্টার মধ্যেই তারা আসলে পৌরসভার যে বর্জ্য সেই বর্জ্য তারা অপসারণ করবেন। এবং ইতিমধ্যেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা শহরের যে বড় বড় রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর ময়লা ইতিমধ্যেই অপসারণ করতে সক্ষম হয়েছেন। তারপরেও কিছু নতুন জায়গায় আবার নতুন করে ময়লা আবর্জনা আসছে, সেগুলো পরিষ্কারের কাজ চলছে। তো পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন যে 48 ঘন্টার মধ্যেই তারা আসলে
আসলে সেই বর্জ্য অপসারণ করতে সক্ষম হবেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার বর্জ্য অপসারণের খবর। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন স্থানে পশুর বর্জ্য অপসারণের কাজ, এবং সেই খবরাখবর জানাতে রাজশাহীর উপশহর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাকিবুল হাসান, ও ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আবারও চামড়া কেনাবেচার খবর। কোরবানির পর চামড়া আসতে শুরু করেছে আড়তগুলোতে। এই মুহূর্তে পোস্তায় আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক এবং হাজারীবাগে আছেন হাজিরা শিউলি। প্রথমেই চলে যাচ্ছে আশিকের কাছে। আশিক, ধন্যবাদ ফয়সাল। ঈদের দিনটির শেষ পর্যায়ে রয়েছে আমরা আসলে। সারাদিন আজকে কোরবানির ঈদ ছিল, যেহেতু আসলে সারাদিনই বিভিন্ন জায়গায় কিন্তু পশু কোরবানি হয়েছে। আমি এই মুহূর্তে যে হাটটি, এই যে আড়তটিতে রয়েছে, এটি হচ্ছে পোস্তার যে চামড়ার আড়ত, সেখানে রয়েছে। সারাদিন যেসব জায়গায় বিভিন্ন পশু কুরবানি হয়েছে আসলে সেগুলোর চামড়া নিয়ে কিন্তু যে মৌসুমী অর্থাৎ স্থানীয় ক্রেতারা যারা বিভিন্ন স্থান থেকে আসলে চামড়া সংগ্রহ করেছিলেন, তারা কিন্তু আসলে সেই সংগৃহীত চামড়া নিয়ে কিন্তু এই আড়তে এসেছেন। আসলে আমরা দেখেছি যে এই সম্পূর্ণ আড়তেই কিন্তু এই মুহূর্তে রিক্সা, ভ্যান, লেগুনা অর্থাৎ যে যেভাবে পারছেন পিকআপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনে তাদের সংগৃহীত চামড়া নিয়ে কিন্তু এই পোস্তার এই হাটটিতে নিয়ে আসছেন। আমরা যেমনটি দেখেছি যে এই হাটটিতে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম এখন, অর্থাৎ চামড়া কেনার যে একটা অবস্থা আসলে এখানে বিরাজ করছে সেটি আমরা দেখেছি। যে এখানে কিন্তু অভিযোগ যেটি ক্রেতাদেরই মূলত অভিযোগ রয়েছে, তারা যেটি বলছেন যে তারা সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দাম কিন্তু আসলে মেনেই তারা কিন্তু চামড়া ক্রয় করেছেন। অন্যদিকে তাদের যে অভিযোগটা, তারা কিন্তু সেই দামে চামড়া ক্রয় করে কিন্তু এখানে তারা সেই দামটিতে আসলে বিক্রয় করতে পারছেন না। এখানে ক্রেতাদের যে অভিযোগ, তারা আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন আসলে, কিন্তু এখানে বিক্রেতারা কিন্তু তারা যে দামে সংগ্রহ করেছেন আসলে সেই দামে কিন্তু চামড়া কিনছেন না। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি আসলে এখানে চামড়ার যে আড়তদার যারা আসলে এখানে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এইখানে যারা চামড়া নিয়ে আসছেন তারা হয়তো অনেকেই সেই বিষয়টি তারা জানতেন না, অথবা না জেনে তারা বেশি টাকায় আসলে চামড়া ক্রয় করেছেন। অর্থাৎ এই জন্য কিন্তু তারা কিন্তু আবার এই যে বিষয়টি, এই জন্যই কিন্তু তারা তাদের যে কৃত দাম আসলে তারা যে দামে চামড়া ক্রয় করেছেন আসলে সেই দামে কিন্তু এখান থেকে তারা সেই বিক্রেতা যারা মৌসুমী বিক্রেতা তাদের কাছ থেকে তারা চামড়া সংগ্রহ করতে পারছেন না। তো ফয়সাল, এই যে একটা অবস্থা এই মুহূর্তে পোস্তগোলার যে হাটটি, এটি হচ্ছে অবস্থা পোস্তা হাটের এই অবস্থা। এবং আমাদের হাজারীবাগ যে ট্যানারি, সেখানে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। আমরা আসলে সরাসরি চলে যাচ্ছি সেখানে তার যে সেখানকার খবরাখবর জানতে। শিউলি। আশিক, ধন্যবাদ আপনাকে। এবং হাজারীবাগে যে অবস্থা আমরা চিত্র দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে এখানে নগরীর বিভিন্ন স্থান থেকে যেসব চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা, তারা সেসব চামড়া নিয়ে আসছেন হাজারীবাগ, যেখানে দেশের বৃহত্তম সব চামড়া কারখানা রয়েছে। এবং মূল চামড়া ব্যবসায়ীরা সেগুলো মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে সেগুলো কিনছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে এবং ঢাকার আশপাশ এলাকাগুলো থেকে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা এখানে চামড়া নিয়ে আসছেন, কেউ পিকআপ ভ্যানে করে, রিক্সা করে। তবে দুপুরের দিকে যে চামড়া যেমন দাম ছিল, বিকেলের নাগাদ সে দাম কিন্তু আস্তে আস্তে পড়তে থাকে। এক্ষেত্রে চামড়া ক্রেতাদের অভিযোগ, মূল চামড়া ব্যবসায়ী যারা ট্যানারিগুলোতে চামড়া সরবরাহ করেন তাদের দাবি যে মৌসুমী ব্যবসায়ী যারা আসলে সারা বছর চামড়া ব্যবসায়ীর সাথে জড়িত না, তারা না বুঝে অনেক বেশি দামে স্থানীয়ভাবে চামড়াগুলো কিনেছেন এবং তারা এখানে এসে বেশি দামে চামড়া তারা এখানে বিক্রি করতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে যদি যেটা ট্যানারি অ্যাসোসিয়েশন থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 50 টাকা প্রতি বর্গফুট, সেটা হচ্ছে লবণ দেওয়া চামড়া, সেক্ষেত্রে তারা যদি 40 থেকে 45 টাকার মধ্যে চামড়া কিনতে না পারেন তাহলে তাদেরকে অনেক লোকসান দিতে হবে। এছাড়া এবার আন্তর্জাতিক বাজারেও চামড়ার দাম অনেক কম এবং যেহেতু সাভারে ট্যানারি স্থানান্তর নিয়ে কিছুটা টানাপোড়েন চলছে এবং ট্যানারিগুলো সেভাবে চামড়া কিনছে না এবং গত বছরে বেশ কিছু চামড়া এখনো তাদের কাছে অবিকৃত রয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়িতে চামড়া নিয়ে অপেক্ষায় আছেন যারা বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে আসছেন, তারা দরদাম করছেন। তবে অনেকেই ফিরে যাচ্ছেন, তারা বলছেন যে তারা যে দামে কিনে এনেছেন তারা এখানে সে দাম পাচ্ছেন না এবং তাদেরকে প্রতি পিস চামড়ায় 200 থেকে 300 টাকা করে লোকসান গুনতে হচ্ছে।
লোকসান গুনতে হচ্ছে। তো আপনারা জানেন যে 3-4 হাত বদল করে ট্যানারিগুলোতে চামড়াগুলো যায় এবং সারা দেশের চামড়া, সংগৃহীত চামড়াগুলো সারাদিন যেসব পশু জবাই হয়েছে সেই চামড়াগুলো কিন্তু এখানেই আসে এবং এখান থেকেই যারা চামড়া ব্যবসায়ী তারা অনেক সময় ট্যানারি মালিকদেরকে সরাসরি চামড়া বিক্রি করেন। অনেক ক্ষেত্রে যদি ট্যানারিগুলো সেগুলো না নেয় তখন তারা নিজেরাই সেগুলো প্রক্রিয়াজাত করেন। এবার তাদের অভিযোগ যে লবণের দাম অনেক বেশি এবং যেহেতু চামড়ার বাজার খারাপ সেখানে তাদেরকে বাধ্য হয়ে কম দামে চামড়া কিনতে হচ্ছে এবং তারা বেশি দামে কিনতে গেলে তাদেরকে লোকসান গুনতে হবে। তো হাজারীবাগ থেকে এই ছিল ফয়সাল আমার কাছে চামড়া বিক্রির সর্বশেষ। দর্শক, চামড়া সংগ্রহ অভিযানের সবশেষ খবর জানাতে রাজধানীর হাজারীবাগ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজারা শিউলি। তারও আগে রাজধানীর পোস্তা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। বাংলা সময় আরো থাকছে। ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের ভিড়, প্রিয়জনের সাথে আনন্দ উল্লাসে কাটাচ্ছেন সময়। দেশ জুড়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়লেও উত্তরের জনপদ গাইবান্ধার দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিষাদের ছায়া। দফায় দফায় বন্যা আর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী নারী শিশুদের ঈদ উৎসবের কোনো ছোঁয়া নেই। ওবায়দুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারিদিকে যখন ঈদের আনন্দ আর উৎসবের ছড়াছড়ি, তখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বাঁধের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদের দিন হলেও এই জনপদে নেই কোরমা পোলাও কিংবা মাংসের ঘ্রাণ। আজও গৃহিণীদের হাড়িতে রান্না হয়েছে শাকসবজি আর ডাল ভাত। পশু কোরবানি তো দূরের কথা, সন্তানদের জন্য নতুন জামা কাপড়ও জোটাতে পারেননি তারা। না থাকলে এখন বুদ্ধি আছে, যা জোটার ভাই তাই খামো, না পাই নাই। বাড়ি ঘরদের ভাঙছে, চরু পাখে বন্যা, এইভাবেই তো আমাদের জীবনযাপন করার লাগে। আমার অভাবী মানুষ, আমার ভাত নেই, পানি নেই, আমার 1 কেজি আলু 200 চাউল আনিতে আমি তাকেই করি খামো। বন্যা এলাকা, কোনো কর্ম নাই, ঈদের সময় বাচ্চা কাচ্চা কোনো জামা কাপড় দিতে পারি নেই, কামাই নেই। প্রায় 3 মাস যাবৎ কাজ নেই। আবার দফায় দফায় নদী ভাঙন আর বন্যা নিঃস্ব করেছে এই জনপদের মানুষকে, যার ফলে কোনো আনন্দ উৎসবের ছোঁয়া লাগেনি এই এলাকায়। নদী ভাঙিয়ে টাকা পয়সা কিছু নাই, কি ঈদ করবো আমরা? বাদ পড়ি থাকি, খাবার নাই, কিছু নাই। নদী জল ভাঙাই বা ভাঙা ক্যাঙ্গড়ি কি করবো? 6 মাস খাটি ঘুরিয়ে আর কিছু জায়গা নেই, আবার ভাঙে। বন্যা আসার পর থেকে এ পর্যন্ত কোনো লোকজনের কর্ম নাই, তাদের দিন যাপন খুব কষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন বা বিত্তশালীরা এগিয়ে আসলে আগামী দিনে হয়তো ঈদের মতো এই পার্বণগুলো আনন্দ উৎসবের মধ্যেই কাটিয়ে দিতে পারবেন তারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাজীপুরে টাম্পাকো ফয়েল কারখানায় লাগা আগুনের 4র্থ দিনেও পাওয়া যায়নি নিখোঁজদের দেহাবশেষ। তবে যথারীতি চলছে উদ্ধার কাজ। কারখানার সামনে স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনদের। সবারই আশা যদি পাওয়া যায় হারানো মানুষটির সন্ধান। প্রিয় মানুষটির কথা হয়তো আর শোনা হবে না, তাকানো হবে না চোখের দিকেও, কিন্তু প্রতীক্ষা যেন শেষ হতে চায় না। কারণ বেতন বোনাস নিয়ে বাড়ি ফেরার অপেক্ষারত শ্রমিকরা আর ঘরে ফেরেনি। ঘরে ফেরা হবে না কখনো। এখন আমার হাজবেন্ডকে আমি পাইনি। আমি আমার হাজবেন্ডকে চাই, জীবিত এবং মৃত যেটাই পাবে সেটা আমার কাছে আমার দিতে হবে আমার হাজবেন্ডকে, আমি আর কিছু চাই না। যেই মুহূর্তে মানুষ পাড়ি জমায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ম্লান হয়ে গেছে বহু পরিবারের ঈদ আনন্দ। আর আজ ঈদের এই দিনে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে তৎপরতা যেন সান্ত্বনা দিচ্ছে স্বজনহারা সেই সব মানুষদের। আমার ভাইকে এখনো নিখোঁজ আছে, তার খোঁজের জন্যই মূলত আমরা এখানে রাত দিন এদের সাথে কাজ করে যাচ্ছি। যদি তার লাশটা পাই। 4 লাইনে 25 জন উদ্ধারকর্মী অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সকাল 9টা থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত। বৃষ্টি আর থেমে থেমে বের হওয়া ধোঁয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজের স্বাভাবিক গতি। উৎসবকে ত্যাগ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করতেছে এই উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপন শেষ করার জন্য। 10 তারিখের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 33 জন নিহত হয়েছেন, আহত 10 আর নিখোঁজ রয়েছেন 34 জন। বিথি হক, সময় সংবাদ, গাজীপুর। ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর। কদিন বাদে আফগানিস্তান আর এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এর আগে ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। সবাই গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ উদযাপনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার ঈদুল আজহা উদযাপন করেছেন নড়াইলে। বাবা গোলাম মর্তুজা, পুত্র সাহেল বিন মর্তুজা, কন্যা হুমায়রা, ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সহ পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহা নামাজে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি। নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসীর সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন টাইগার অধিনায়ক। বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বগুড়ার মাটিডালিতে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। নামাজ শেষে ছোট বড় সবার সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এ সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন সিরিজগুলোতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। শুধু পরিবার না, এখানে আমাদের আত্মীয় স্বজন, এখানে আরো বড় গুরুজনরা আছেন, তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন। সামনে আমাদের অনেক খেলা আছে, তো ইনশাল্লাহ যেন আমরা ভালো মতো খেলতে পারি ইনশাল্লাহ। এদিকে মাগুরার নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে গেল ঈদ দেশে উদযাপন করতে পারেননি সাকিব, তবে এবার ছুটি পেয়ে মাগুরা গেছেন এই অলরাউন্ডার। বাবা হবার পর এবারই প্রথম মেয়ে অব্রির সাথে ঈদ উদযাপন করেছেন সাকিব। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শহরের সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আশা করি এই ঈদ সবার অনেক আনন্দে এবং পরিবারের সাথে ভালোভাবে কাটবে। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকুন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন। কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুস্তাফিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা। প্রকৃতি অনুকূলে থাকায় আনন্দের জোয়ারে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের সমুদ্র স্নান ও পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসতে শুরু করেছেন শত শত পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও শৈবাল পয়েন্টে গা ভাসিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন পর্যটকরা। ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে এসে অনেক আনন্দ বোধ করছি। পরিবার নিয়ে আসছি, তো এখানে আর নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো আছে। ঈদের প্রথম দিন পর্যটকের সংখ্যা কম হলেও আগামীকাল থেকে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আশা করছি এবার যারা টুরিস্ট আসবেন তারা কক্সবাজারকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। পর্যটকদের নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োজিত রয়েছে বলে জানালেন এই লাইফগার্ড কর্মী। সার্বিক চেষ্টা থাকবে সবসময় 3টা পয়েন্টের মধ্যে আমরা যাতে কোনো মানুষ যাতে ড্রাউনিং না হয়, এভাবে আমরা 100% ওনাদেরকে যাতে এখানটা আমরা সাপোর্ট দিতে পারি। আর টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি, যেখান থেকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। পাশাপাশি হোটেল মোটেল জোন এলাকাতে আমাদের মোবাইল টিম কাজ করছে। সৈকত শহরে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে 4 শতাধিক। সবগুলো ঈদের ছুটিতে বুকড। সময় সংবাদ, কক্সবাজার। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা মানুষের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং সিলেটের কিং ব্রিজে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ রিচার্ড। আমরা আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঈদের প্রথম দিনের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আজকে এখানে প্রচুর আসলে দর্শনার্থীরা এসেছেন, কিন্তু অন্যান্য সময় আসলে প্রথম দিন যেমন ভিড় থাকে আজকে তেমন ভিড় নেই। তবে আগামীকাল এখানে প্রচুর ভিড় হবে এমনটি বলছে এখানে যারা আছেন বা এখানে যারা ব্যবসায়ী আছেন তারা। যেহেতু আজকে আসলে গরু কোরবানি দেওয়ার পর রান্নাবান্নার একটি বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে সেই কারণে হয়তো আজকে এখানে মানুষ সমাগম কম হয়েছে, কিন্তু আগামীকাল প্রচুর দর্শনার্থী আসবে, প্রচুর বেচা বিক্রি হবে, সেক্ষেত্রে সমুদ্র সৈকতে প্রচুর দর্শক সমাগম হবে এমনটি আশা করছেন এখানের আসলে যারা রয়েছেন তারা। তো আমি যদি একটু জানাই, আজকে কিন্তু বিশেষ করে তরুণ তরুণীরা এখানে এসেছেন, বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তারা কিন্তু এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের যে আনন্দ, সে আনন্দ উপভোগ করতে এসেছেন। সেই পতেঙ্গা সমুদ্র সৈকতের যে গর্জন, যে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরিবিলিতে বসে অন্তত কিছুটা সময় একান্তে কাটানোর যে আকাঙ্ক্ষা, সেই সবকিছু মিলিয়ে কিন্তু এখানে অনেকে এসেছেন। আর আমরা দেখেছি শুধু যে চট্টগ্রামের লোকজন এখানে
এখানে এসেছেন তা কিন্তু নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বরিশাল গাইবান্ধা থেকেও কিন্তু অনেকে এসেছেন যারা জীবনে কখনো এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেননি। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখানে এক ধরনের অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে সকলে যেমন আসছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি সবার সম্মিলনে এখানে এক অন্যরকম পরিবেশ আবহাওয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্পিড বোটে ঘোরা বা সূর্যাস্ত দেখা, সন্ধ্যার সময় পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখার যে আনন্দ, সেই আনন্দটুকু উপভোগ করতে এসে এখানে দর্শকরা আসলে চরম আনন্দ নিচ্ছেন এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে। তো আমার কাছে এই ছিল এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আহাদ। হ্যাঁ পার্থ, আসলে আপনার চট্টগ্রামের মতো সিলেটেও একই অবস্থা। আসলে আমি আগেও বলেছিলাম যে আজ দুপুরের পর বৃষ্টি থামানোর পরে মানুষ তার ঘরের বাইরে বেরিয়ে এসেছে, এবং এখন আমি যেখানে আছি সিলেটের সুরমা নদীর পাড়ের এই কিনব্রিজ এলাকায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রচুর মানুষের ঢল নেমেছে। মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে তারা চলে এসেছেন এই সুরমা নদীর পাড়ে, এবং তারা আসলে এই ঈদের দিনটি একটু অন্যরকম ভাবেই তারা পালন করছেন এবং যেহেতু সকালবেলা তাদের কুরবানিতে ব্যস্ত সময় কেটেছে, এবং এই কুরবানি শেষে তারা অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নিয়ে তারা এই জায়গা ঘুরে এসেছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যারা এখানে এসেছেন তারা সবাই মূলত এই সিলেট শহরের বাসিন্দা, কিন্তু আগামীকাল এখানে মানুষের কোনো জায়গা হবে না, কারণ ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আজ রাতেই সিলেটে চলে আসবেন এবং আগামীকাল জাফলং বিছানাকান্দি সেগুলো ঘুরে তারা মূলত বিকেলবেলা এখানে এসে ভিড় করেন। তো একটি বিষয় আসলে সময় সংবাদের মাধ্যমে আমি পর্যটকদের একটি বিষয় আমি জানাবো যে আগামীকাল যারা বিছানাকান্দি কিংবা জাফলং যাবেন তারা যাতে আসলে সাঁতার যারা না জানেন তারা যাতে পানিতে না নামেন, কারণ গত কয়েক মাসে জাফলং এবং বিছানাকান্দিতে বুয়েটের দুজন শিক্ষার্থী সহ 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে। আসলে তারা একমাত্র এই সাঁতার না জানার কারণেই তারা পানিতে তলিয়ে যায়। তো এই বিষয়টা যাতে তারা একটু বেশি সচেতন হন, এই বিষয়টি আসলে টুরিস্ট পুলিশ এবং সিলেটের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তো আসলে আগামীকাল এবং আগামী কয়েকদিন যাতে সবার ঈদ আনন্দ ভালোভাবেই চলে সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতোই শেষ করছি। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন আমাদের দুজন সহকর্মী বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা মানুষের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। প্রথমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং পরবর্তীতে সিলেটের কিনব্রিজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির মঙ্গল কামনা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে, গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান। দেশের সব বিভাগীয় শহরে কোরবানির বর্জ্য অপসারণ প্রায় শেষ, প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেছেন সাধারণ মানুষ। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুত থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ার কারণ বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। এবং উত্তরের জনপদ গাইবান্ধার দরিদ্র পরিবারগুলোর মধ্যে নেই ঈদ আনন্দ, দফায় দফায় বন্যা আর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বিষাদের ছোঁয়া। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।